শ্যামনগর অন্নপূর্ণা মাঠে বিধায়ক সোমনাথ শ্যামের শুভ উদ্যোগে জগদ্দল উৎসব সাড়ম্বরে চলছে। জ্ঞানী গুণী ব্যক্তিত্বদের উপস্থিতিতে নানান রকম অনুষ্ঠান। এই উৎসবে বহু মানুষ এখানে এসে উপলব্ধি করলেন, আনন্দ করলেন। হাজার হাজার মানুষ ও দর্শনার্থী সব এই উৎসবে এসে সমাগমিত হয়েছেন। আমাদের এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। Hello, 1, 2, 3, hello. Hello. সাথী থাকি এবছরের তরুণতা হবে না। আপনাদের উপস্থিতিতে অসাধারণ নৃত্য এবং সঙ্গীতের সম্প্রদায় আমরা প্রথম দিনের উদ্বোধনের একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকলাম। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের সম্মানীয় অতিথিগণ। আপনাদের পেয়েছি আমরা আমাদের রাজ্যসভার সম্মানীয় সাংসদ সকলের প্রিয় ঋতুপুত বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে রয়েছেন ভাটপাড়া পৌরসভা চেয়ারপারসন শ্রীমতী দেবানা মহাশয়, রয়েছেন প্রবীর রাজবংশী জেলা পরিষদের মেম্বার তথা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী তিনি রয়েছেন। আমরা সকল কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকল সিয়াসিগণকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই শুভক্ষণ ভেলু উঠিয়ে আমাদের যাত্রার শুভমুহূর্ত অতিথি হাত ধরে চলুন আমরা সেই শুভ মুহূর্তের দিকে এগিয়ে চলি।
জগদ্দল উৎসবের সূচনা পর্বে আপনারা দেখলেন আনন্দ লোকে। সেই আনন্দ লোকে বেলুন পৌঁছে দিয়ে আমরা শুভ বার্তা শহরবাসী এবং একদ অঞ্চলের সকল মানুষের কাছে পৌঁছে দিতে চাই। জি মুভিজের পর্দায় রয়েছে লাইভ, যারা বাড়িতে বসে এই অনুষ্ঠান দেখতে পারেন তারা উপভোগ করবেন। এবং সেই সঙ্গে আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন প্রথিতযশা শিল্পীরা এবং সেই সঙ্গে আমাদের প্রিয় বিধায়ক শ্রী সোমনাথ সেন স্যার। আমরা সকলকে নিয়ে আজকের এই অনুষ্ঠানে বেলুন ছাড়ার মধ্যে দিয়ে এবং পায়রা উড়িয়ে শান্তির বার্তা জানিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠানে শুভ সূচনা করে। প্রতিবারই আমরা এর মুহূর্তের সাক্ষী থাকি বেলুন এবং পায়রা উড়িয়ে শান্তির বার্তা ছড়ানোর মাধ্যমে জগদ্দল উৎসব প্রাণের উৎসব ৪র্থতম বর্ষের শুভ উদ্বোধন সকল গুণীজনদের সাথে নিয়ে সাথে আমাদের করোনারে সবাই একসাথে তুমি বললে ছেড়ে দেওয়া হবে। তুমি বললে 1 2 3 জোরে হাততালি। জগদ্দল উৎসব 2026 চতুর্থ বর্ষের শুভ সূচনা আজকে আপনাদের করতালি এবং আমাদের প্রিয় নেতৃত্বের উপস্থিতিতে আমরা শুরু করলাম জগদ্দল উৎসব প্রাণের উৎসব। অসাধারণ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিয়ে আমরা চাই একদ অঞ্চলের শান্তি এবং একদ অঞ্চলের মানুষের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান সফল হোক। আমরা সকলকে একটু অসাধারণ অনুরোধ জানিয়েছি। আমরা সাথে সাথে তাদেরকে আমরা সমস্ত অনুষ্ঠানে ফিরে যাব। তাই আমরা প্রথমে সকলকে অসাধারণ অনুরোধ জানাচ্ছি। আমাদের তিনজন অতিথি যারা রয়েছেন আমাদের সাথে, মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সম্মানীয় সাংসদ, আমাদের মধ্যে রয়েছে শ্রীমতী রেবা রাহা চেয়ারম্যান ভাটপাড়া পৌরসভা, রয়েছে প্রবীণ রাজবংশী পঞ্চায়েত সমিতি সভাপতি, তিনিও রয়েছেন বিশিষ্ট সমাজসেবী, আর রয়েছে পার্শ্ববর্তী পৌরসভার কাউন্সিলরগণ। তাদের সম্মাননা জ্ঞাপন করছেন জগদ্দল বিধানসভার সম্মানীয় সভাপতি, আমাদের প্রিয় বিধায়ক ও জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির সম্মানীয় সভাপতি সোমনাথ সেন মহাশয়। প্রথমে সব, পরে ফুলের স্তবক, একটা সড়ক ও একটু মিষ্টিমুখ। আমরা মাননীয় সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করতে পেরে জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটিকে ধন্য মনে করছি। আমরা সামনে থেকে অনুরোধ জানাবো শ্রীমতী রেবা রাহা মহাশয়কে, ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান। আমরা সম্মানীয় চেয়ারপারসন রেবা রাহা মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করব। সম্মাননা জ্ঞাপন করবেন শ্রীমতী মৌমিতা দে। আমরা একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবো আমাদের সম্মানীয় চেয়ারপারসন মহাশয়কে। আমরা জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে আমাদের শ্রীমতী রেবা রাহা মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করছি। আমরা সকলকে একটু অপেক্ষা করতে বলবো। আমাদের আজকে এখানে জগদ্দল উৎসবের সূচনা পর্বের জগদ্দলের জনপ্রিয় বিধায়ক, এই জেলার শ্রমিক আন্দোলনের শীর্ষ নেতা, আমার বন্ধুবান শ্রী সোমনাথ সেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাটপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রীমতী রেবা রাহা রয়েছেন, অন্যান্য বিশিষ্ট জনেরা রয়েছেন। এরপরে আমাদের রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদরা অন্য কাজে রয়েছেন, উপস্থিত হবেন। আমি সবার শুরুতে আমি বলবো যা ভেবেছিলাম, সোমনাথরা যেমন একটা উদ্বোধনী গান করলো এত মানুষের সংযোগে, আমার তখন মনে হলো ওই গানটা শুনতে শুনতেই যা বলবো ভেবেছিলাম এখন আর তার থেকে কমপ্লিটলি সরে গেছে, অন্য কথা বলবো।
আসলে যে গানটা এখানে গাওয়া হলো, এই গানটা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি লিখেছিলেন আজকে থেকে 134 বছর আগে। 1899 সালে রবীন্দ্রনাথের বয়স তখন 31 বছর। এই আনন্দলোকে মঙ্গলালোকে লেখা হয়েছিল 134 বছর আগে সেই গান। 134 বছর আগে লেখা একটা গান। জগদ্দল উৎসব শুধু নয়, যে কোনো বহু জায়গায় পৃথিবীর যেখানেই বাঙালি আছেন, পৃথিবীতে যে 35 কোটি বাঙালি বাস করেন, বহু জায়গাতেই এই গানটি মঙ্গল অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানের সূচনা পর্বে ব্যবহৃত হয়। এখন এমন একটা সময় জগদ্দল উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসব হচ্ছে মানুষের মিলন মেলা, মানুষের মিলনের ক্ষেত্র, জাতি, ধর্ম, বর্ণ সমস্ত কিছু উঠতে উঠে মানুষ হচ্ছে উৎসবে অংশগ্রহণ করে। এখন এই যে গানটা শোনার পর যেহেতু আমার মনে হলো যে 134 বছর আগে ভদ্রলোক একটা গান লিখেছেন, সারা জীবনে অনেক কিছু লিখেছেন, এটা মনে করা হয়। ইতিহাসবিদরা দেখিয়েছেন, ইতিহাসবিদদের দেখানো পথেই এটা প্রমাণিত। আমাদের দেশের বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহ দ্য মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া এবং মেকার্স অফ মডার্ন এশিয়াতে দেখিয়েছেন যে ছাপার অক্ষরে 600টা শব্দ হলে একটা পাতা হয়, ছাপানো পাতা। 600টা শব্দ যদি থাকে তবে একটা পাতা হয়। তো শেক্সপিয়ার তার গোটা জীবন জুড়ে প্রায় 9,500 10,000 ছাপানো পাতা লিখেছেন। আর যারা আছেন সবাই শেক্সপিয়ারের নিচে। শেক্সপিয়ারের ওপরে কেবলমাত্র একজন আছেন যিনি তার জীবনে সব মিলিয়ে 19,000 ছাপানো পাতা লিখেছেন, 19,000 প্রিন্টেড পেজেস। আমি যদি এবিসিডি বা অবাক লিখতেও চেষ্টা করি, তাহলেও আমার গোটা জীবন ধরে আমি 19,000 ছাপানো পাতা লিখে উঠতে পারবো না। এখন যে ভদ্রলোক 19,000 ছাপানো পাতা লিখলেন, 1861 সালে যার জন্ম হয়েছিল আমাদের বাংলায়, এটা মনে করা হয় সাম্প্রতিককালে এই নিয়ে যারা চর্চা করেন, ইউরোপের বাইরে একমাত্র নবজাগরণ নিয়ে চর্চা করেন, তারা এই চর্চা করছেন যে 1750 সালে ওয়ারেন হেস্টিংস যখন ভাদ্রান মিশনে ভারতবর্ষে প্রথম এসে নামেন, 1750 থেকে 1912 গীতাঞ্জলি প্রকাশিত হয়, 1913 রবীন্দ্রনাথের নোবেল। এই 1750 থেকে 1912 হচ্ছে বাংলা নবজাগরণের সময়সীমা। আমি তার মধ্যে যাচ্ছি না। জগদ্দল উৎসব এই মুহূর্তে দাঁড়িয়ে যখন গোটা দেশ জুড়ে বাংলা বাঙালির উপর আক্রমণ গতকালও হয়েছে। রবীন্দ্রনাথের ভাষায় কথা বলবার অপরাধে, বাংলায় কথা বলেন এই অপরাধে অবিভক্ত বিহার ঝাড়খণ্ডে, সেখানে আমাদের রাজ্যের একজন মানুষ বাঙালি, সব থেকে বড় পরিচয়, তার প্রাণ চলে গিয়েছে। গোটা দেশ জুড়ে ঘটছে এবং এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি যখন আমাদের নিজ ভূমির বসবাসী করবার একটা চক্রান্ত চলছে। এবং এই সময় গেলে আমি দীর্ঘ বক্তৃতা করবো না, কিন্তু কতগুলো ছোট ছোট টুকরো ঘটনা গানটা শুনবার সময় আমার মনে হলো যে এই টুকরো ঘটনাগুলো বলা খুব বিশেষ প্রয়োজনীয়। আমি 1, 2, 3, 4 করে শুরু করবো। সবকটাই টুকরো ঘটনা, কিন্তু একমাত্র একজন ভদ্রলোককেই কেন্দ্র করে, যার গান দিয়ে এই উৎসব শুরু হয়েছে। যে গান উনি 134 বছর আগে লিখেছিলেন, 31 বছর যখন ওনার বয়স ছিল। উনি লিখছেন আরো আগে থেকে, 1877 সালে ওনার তখন 16 বছর বয়স। ওনার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ, ওনার 15 জন ভাই, মানে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রবীন্দ্রনাথের পড়াকে ঠেকাতে পারতেন না। রবীন্দ্রনাথ 14 নম্বর, তারপর কোথাও রবীন্দ্রনাথ ঠাকুর, কোথাও রবীন্দ্রনাথ টেগোর, কোথাও আইএন টেগোর। তো 1877 সালে এই গল্পটা দিয়ে শুরু করতে চান। ওনার বাবার মহর্ষি দেবেন্দ্রনাথের এক ঘনিষ্ঠ এক ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তিনি রবীন্দ্রনাথের ঘর, রবীন্দ্রনাথ তখন 16 বছর বয়স, তার ঘরে হঠাৎ করে একটা খাতা উল্টোতে উল্টোতে বললেন, এই খাতাটা কোথা থেকে পাওয়া যাবে? রবীন্দ্রনাথ বলছেন, নিজেই পরবর্তীকালে লিখেছেন গোটা ঘটনাটা। তো রবীন্দ্রনাথ বললেন, আমি ওই লাইব্রেরিতে ঘুরছিলাম, অনেক বইপত্র লাইব্রেরি পড়েছিল, আমি সেই বইপত্রগুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে এই কবিতাগুলো পেলাম। ভদ্রলোক বললেন যে আমি কি কবিতার বইটা একটু রাখতে পারি, খাতাটা? তো হ্যাঁ, তুমি নিয়ে যেতে পারো। ভদ্রলোক চলে গেছে। কিছুদিন বাদে তিনি এসে বলছেন যে তুই আবার ভালো করে খুঁজে দেখ ওখানে।
যেই যে ভদ্রলোক একটু নাম জানা নেই, যা কবিতা এখানে লেখা রয়েছে তা বিদ্যাপতি চণ্ডীদাসকে লজ্জায় ফেলে দেবে, বিদ্যাপতি চণ্ডীদাসকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। অথচ দেখ ভদ্রলোকের নাম কেউ জানে না। ভালো করে আবার একটু খুঁজে দেখ এই ভানু সিংহ নামের কবি তার অন্য কোনো কবিতা আসে না। রবীন্দ্রনাথের তখন 16 বছর বয়স। মাস দেড়েক বাদে যখন সেই ভদ্রলোক জিজ্ঞাসা করছেন রবীন্দ্রনাথকে যার কোনো কিছু খুঁজে পাওয়া গেল কিনা, তখন সদস্য হেসে পৃথিবীর কবি উত্তর দিচ্ছেন 16 বছর তার তখন বয়স। ওদের একদিন দুপুরে অজর ধারায় বৃষ্টি পড়ছিল, তাই আমার হঠাৎ মনে হলো সেই বৃষ্টি দেখে গহন কুসুম কুঞ্জ আছে। আমি এই খাতাটার শুরুতে ওটা দিয়ে লিখেছিলাম। আমি প্রথম 4টে লাইনে যাব না, সবাই জানেন, ব্যবহৃত হয়। তারপর সেই 16 বছরের বালক যা লিখেছিলেন, কিশোর যা লিখেছিলেন, সেই 16 বছরের কিশোরের যে লেখা, সেই 16 বছরের কিশোর লিখেছিলেন প্রথম 4টে লাইন বাদ দিয়ে, বিনহ ছাড় নীল বাস হৃদয়ে প্রণয়ে কুসুম রাস হরিণ নেত্র বিমল হাস কুঞ্জ বনমে আওলো ঢালে কুসুম সুরভ ভার ঢালে বিহগ সুরভ সার ঢালে ইন্দ্র অমৃত ধার বিমল রজত ভাতিরে মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে ফুটল সজনী কুঞ্জে কুঞ্জে বকুল জুথি জাতিরে দেখলো সখী শ্যাম রায় নয়নে প্রেম অঙ্কল যায় মধুর বদন অমৃত সদন চন্দ্রমায় নিন্দিছে আও আও সজনী বৃন্দ হ্যারো সখী শ্রী গোবিন্দ শ্যামক পদার বৃন্দ ভানু সিংহ বন্দিছে। এখন এই যে যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রা যখন পৃথিবীর সমাগম হলো, আমার কাছে এই যে উৎসবের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আমার অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার কাছে বাংলার মানে কি। আমি সবসময় বলি আমার কাছে বাংলার মানে ইউরোপের বাইরে একমাত্র নবজাগরণ গোটা পৃথিবী ছিল। আমার কাছে বাংলার মানে যুক্তিনিষ্ঠ তার্কিক ভাবনার শিকড়। আমার কাছে বাংলা মানে গোটা এশিয়ার প্রথম আধুনিক কলেজ, সেদিনের হিন্দু কলেজ, পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ, আজকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আমার কাছে বাংলা মানে গোটা এশিয়ার প্রথম আধুনিক ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, গোটা এশিয়ার প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। বাংলার রাজধানী, ভারতবর্ষের রাজধানীতে মাথা তুলেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, গোটা এশিয়ার প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। আমার কাছে বাংলার মানে গোটা এশিয়ার প্রথম আধুনিক মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ। আমার কাছে বাংলার মানে প্রথম কোন অশ্বেতকায় চামড়ার মানুষের জেতা নোবেল পুরস্কার। রবীন্দ্রনাথের আগে চামড়ার রং সাদা নন এমন কোন মানুষ হচ্ছে নোবেল পুরস্কার জেতেননি। আমার কাছে বাংলার মানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রাজা রামমোহন রায়। আমার কাছে বাংলার মানে 1829-এ যখন সতীদাহ প্রথা রদ হচ্ছে, রাজা রামমোহন যখন লর্ড উইলিয়াম বেন্টিংকে কনভিন্স করিয়ে আইন তৈরি করছেন, সতীদাহ প্রথা রদ হল। রাজা রামমোহন রায় নতুন করে আজ আক্রমণের মুখে পড়েছেন, শুনতে হচ্ছে ব্রিটিশদের দালাল, ভুয়ো সমাজ সংস্কারক। আমার কাছে রাজা রামমোহন রায় বাংলার মানে, কেননা কালাপানি লোকে পেরোতো না, কালাপানি পেরোনো অপরাধ বলে মনে করা হতো, এবং যারা কালাপানি পেরিয়েছিলেন তারা আক্রমণের মুখে পড়েছেন। এই কালাপানি পেরোনোর জন্য আমার স্মরণ হচ্ছে এখন যে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের যখন মৃত্যু ঘটে, কলকাতার খবরের কাগজে লেখা হয়েছিল দ্য মিট ইটিং সন্ন্যাসী অফ বেলুন ইজ ডেড। মাংস থেকেও সন্ন্যাসীর মৃত্যু ঘটেছে, এবং সে আবার কালাপানি পেরিয়েছিল, কালাপানি পেরিয়ে আমেরিকা গেছিল। আসলে আমাদের দেশের মানুষ, সিংহভাগ মানুষ যখন ছাগলের দুধ খেয়ে রামরাজত্বে পৌঁছানোর স্বপ্ন দেখছেন, তখন বাংলার মাটিতে বসে অমিত্রাক্ষর ছন্দে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বক্তব্য দিচ্ছেন। এবং এই যে বাংলার মানে, যে বাংলা ইউরোপের বাইরে একমাত্র নবজাগরণের সাক্ষী দেখেছে, এবং এই সমগ্র সেই 1750-এ হেস্টিংস আসা থেকে রবীন্দ্রনাথের নোবেল পাওয়া পর্যন্ত যে সময় অসংখ্য মানুষ যারা বাংলায় আলো জ্বেলেছেন, যারা বাংলার ইতিহাসকে, ভারতবর্ষের ইতিহাসকে আলোকিত করেছেন, ইংরেজিতে যাকে বলে ইলুমিনেটিং হিস্ট্রি, রবীন্দ্রনাথ অবশ্যই তার প্রধানতম চরিত্র, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এবং এর মধ্যে আমরা দেখেছি যে আমাদের দেশের উত্তরবঙ্গের এমপি বিশ্বেশ্বর কাবেরী, অবশ্যই বিজেপি, তিনি বলেছেন যে জাতীয় সঙ্গীতটা অবিলম্বে পাল্টে দেওয়া দরকার। রাজা পঞ্চম জর্জ ভারতবর্ষে এসেছিলেন,
রাজা পঞ্চম জর্জের বন্দনা করবার জন্য রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন। আসলে অন্ধমূর্খ অস্থিমূর্খ বিজেপি হতে গেলে যে যে গুণাবলী দরকার তার মধ্যে এই অজ্ঞতা একটা জরুরি গুণাবলী। 1911 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে স্বয়ং সেই জ্যোতির্ময় পুরুষ উপস্থিত ব্রাহ্ম সমাজের কয়েক তারা এই গানটা প্রথম গেয়েছিলেন। 5 স্তবকের গান। গুরুদেব বসে আছেন মঞ্চে, দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তিনি সেদিনই এই আলোচনা শুরু করেছিলেন যে আমরা যেদিন স্বাধীন হব, আমাদের ভারতবর্ষের মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষ যেদিন জয়যুক্ত হবে, আমরা এই 5 স্তবকের ভারত ভাগ্য বিধাতার কবিতার 5 স্তবকের প্রথম স্তবকটা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করব। আমাদের দেশের গণপরিষদ, আমাদের দেশের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1950 সালের জানুয়ারি মাসের 24 তারিখ এই প্রথম স্তবক ভারত ভাগ্য বিধাতার তাকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছিল। এখন যে বিজেপি এমপি বলছে বা বিজেপি এই কথা নতুন নয়, সে আমলে আরএসএসও বলতো। যারা মুচলেখা দিয়ে ছাড়া পেতেন তাদের সঙ্গে থাকা লোকেরা তারাও বলতেন যে রবীন্দ্রনাথ এটা পঞ্চম জর্জের জন্য লিখেছেন, এটা পুরনো বিতর্ক। এবং যারা কবিতাটা যদি কেউ পুরোটা পড়েন, আমি বাকি স্তবকগুলোর মধ্যে যাবো না। চতুর্থ স্তবকে পৃথিবীর কবি লিখেছিলেন, ভোর তুমির ঘন নিবিড় ঋষিতে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা। স্নেহময়ী মার কথা বলছেন। এবং পঞ্চম জর্জে পুরুষ ছিলেন, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। পঞ্চম জর্জ কারোর মাতা নন, তিনি অবশ্যই কারোর পিতা ছিলেন। তার 2 ছেলেই পরবর্তীকালে ইংল্যান্ডের রাজা হয়। প্রথম এডওয়ার্ড ছিলেন কুইন, দ্বিতীয় এলিজাবেথের বাবা, তিনিও হচ্ছে রাজা হন। স্বাভাবিকভাবে গান পঞ্চম জর্জের জন্য লেখা হয়নি, কিন্তু এরকম ডেলিভারেড একটা অ্যাটেম্প, নতুন করে আবার সেই চর্চা শুরু হচ্ছে। আমাদের প্রতিবেশী রাজ্য আসাম, আসামে কিছু লোক একটা অনুষ্ঠানে বরাক উপত্যকায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসে এই গানটি গেয়েছিলেন। এই গান গাওয়ার অপরাধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে, জেলে পুরে দেওয়া হয়েছে। সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছেন যে কেন এদের জেলে পড়া হলো, অন্য দেশের জাতীয় সঙ্গীত হয়েছে, ওরা গিয়েছে। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 71 ডিসেম্বর পেরিয়ে 72 জানুয়ারি মাসে বাংলাদেশের সরকার শেখ মুজিবুর রহমানরা 1905 সালে লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করেছিল। এবার এই গান 1905 সালে যখন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত হয়, লর্ড কার্জেনরা যখন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়, সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে প্রাণ সঞ্চার করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান চরিত্র হিসেবে এই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আত্মপ্রকাশ করেন। সেই সময় এটা লেখা হয়েছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওই একই সময় গোটা দেশ জুড়ে যে ব্রিটিশ বিরোধী লড়াই, রবীন্দ্রনাথ তাতে আরো হচ্ছে, সেই আগুনে ঘি ঢালছেন। আর ঢালতে গিয়ে লিখলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। সেই সময় লেখা হলো যে ও আমার দেশের মাটি তোমার পরে ঢাকাই মাথা, তোমাদের বিশ্ব মায়ের তোমাদের বিশ্বময়ীর চরণ পাতা। এই যে লেখাগুলো যখন হচ্ছে, এই লেখা তিনি সেই সময় লিখছেন। হঠাৎ করে হিমন্ত বিশ্ব শর্মারা বলছে যে ওই গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তাই গাইলে রাষ্ট্রদ্রোহের অপরাধ হবে। এখন একটা বিশেষ করে বিজেপির জমানায় একটা চেষ্টা চলছে এটা প্রমাণ করার যে হিন্দি ভারতবর্ষের রাষ্ট্রভাষা। ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই, আমাদের দেশের কোনো রাষ্ট্রভাষা নেই। আমাদের দেশের 22টা সরকারি ভাষার সমমর্যাদা, যদিও জোর করে হিন্দি আধিপত্যবাদ, আগ্রাসী আধিপত্যবাদ এবং আরএসএস যেটাকে বলে কালচারাল হেজিমনি, সাংস্কৃতিক আধিপত্যবাদ, সেটা কায়েম করবার জন্য এক দেশ এক নেতা। কিন্তু আমাদের রাষ্ট্রভাষা নেই, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রভাষা রয়েছে। বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলেন, আমি যে ভাষায় কথা বলি, আপনি যে ভাষায় কথা বলেন, এই বাংলার অধিকাংশ সিংহভাগ মানুষ যে ভাষায় কথা বলেন। এবং এই যদি যুক্তি হয়, অন্য দেশের রাষ্ট্রগান গাইলে, জাতীয় সঙ্গীত গাইলে যদি জেলে তুলে দেওয়া হয়, রাষ্ট্রদ্রোহের মামলা হয়, তাহলে কে দায়িত্ব নিয়ে বলতে পারবে না যে বিজেপি কোথাও ক্ষমতায় এলে বাংলায় কথা বলবার জন্য রাষ্ট্রদ্রোহের মামলা হবে না? রাষ্ট্রদ্রোহের মামলা যে হবে না এটা গ্যারেন্টি দিয়ে বলবার মতো অবস্থায় কেউ নেই। 2 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনা, এটা কদিন আগে হয়েছিল, গত বছর, যে উত্তরপ্রদেশের
সরকার ক্লাস 9-10 এর পাঠ্যপুস্তক থেকে 11-12 থেকে রবীন্দ্রনাথের একটা লেখা বাদ দিয়ে দিয়েছিলেন, হোমকামিং। সেই রবীন্দ্রনাথের লেখা বাদ দেওয়ার পর যে লেখাটা যখন বাদ গেল, রবীন্দ্রনাথের জায়গায় বাবা রামদেব ঢুকে পড়লেন। মানে রবীন্দ্রনাথের বদলে বাবা রামদেব পাওয়া হবে। এখন যোগী আদিত্যনাথ ভোটে জিতেছেন, সিদ্ধান্ত নিতেই পারেন, অনেকে বাদ দিয়েছেন, ডারউইনকে বাদ দিয়েছেন, মেন্ডেলেভকে বাদ দিয়েছেন, আরো অনেক সাহিত্যিকদের বাদ দিয়েছেন, মুঘল পিরিয়ড পুরোটাই বাদ হয়ে গেছে। আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। রবীন্দ্রনাথ বাদ গেলেন, তার বদলে বাবা রামদেব ঢুকেলেন। এই অবধি ছিল। এই পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়া আমি প্রশ্ন ইতিমধ্যেই জমা দিয়েছি, আমার কাছে কিছু তথ্য এসছে। এবার আবার নতুন করে রবীন্দ্রনাথকে আবার বাদ দেওয়া হয়েছে। এবার আর রামদেবকে কোন সুযোগ যোগী আদিত্যনাথ দেননি। এবার রবীন্দ্রনাথের বদলে যোগী আদিত্যনাথ নিজেই ঢুকে পড়েছেন, যোগী আদিত্যনাথের লেখা পড়ানো হবে। এখন 1, 2, 3টে ঘটনা। এবার আমি একটু অন্য 3-4টে ঘটনা যা আমাদের দেশে ঘটেনি তার মধ্যে আসবে। 1924 সালে, মানে কত বছর আগে, 1924-এ আমাদের দেশ থেকে বহু দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে, লাতিন আমেরিকার পেরু, ইনকা সভ্যতার ভাতৃভূমি, সেই পেরুর স্বাধীনতার 100 বছর পালিত হচ্ছে। 1924 সালে পেরু তার স্বাধীনতার 100 বছর পালন করছে। 1824-এ পেরুতে স্বাধীনতার যে লড়াইকে বলা হয় তার ব্যাটেল অফ আয়াকুচো, সেই ব্যাটেল অফ আয়াকুচোর 100 বছর পালিত হবে 1924-এ। পেরুর সরকার ঠিক করেছেন দেশের স্বাধীনতার 100 বছর পালন করা হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মানিত করে। তিনি প্রধান অতিথি। পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হুয়ান বাংলা ইউনিভার্সিটি পেরুতে তারা ঠিক করেছে রবীন্দ্রনাথকে সাম্মানিক ডিগ্রি দেবেন, রবীন্দ্রনাথ সেই বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন। রওনা হয়েছেন চীনে ছিলেন তিনি। চীন থেকে, চীনে তার 64 বছরের জন্মদিন পালিত হয়েছে মে মাসের 8 তারিখ। তিনি চীনে গিয়েছিলেন এপ্রিল মাসে 1824 তারিখ। তার 64 বছরের জন্মদিন পালন করার পর তিনি ওখান থেকে রওনা হয়েছেন পেরুর দিকে। আরো মাঝখানে কিছু জায়গায় যাওয়ার আছে। পেরু যাওয়ার পথে উনি অসুস্থ হয়ে পড়লেন, এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে পেরুতে তার যাওয়া হলো না। উনি 1924 সালের নভেম্বর মাসে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এয়ার্সে নামলেন। শরীর ঠিক হলো, 2 মাস উনি ছিলেন। বিখ্যাত আর্জেন্টিনীয় যে পরিবার, সাহিত্যিক পরিবার, ওকম্পোদের পরিবার, যেখান থেকে মানে হচ্ছে দক্ষিণের একটা বিখ্যাত কাগজ বেরোতো, ভিলা ওকম্পো ওদের বাড়ি। সেই ভিলা ওকম্পো বা ভিয়া ওকম্পোতে তিনি 2 মাস থাকলেন এবং সেখানে থাকা অবস্থায় পৃথিবীর কবি 30খানা কবিতা লিখেছিলেন। পুরোহিতে এই 30টা কবিতা বেরিয়েছিল যে কাব্যগ্রন্থ তিনি ভিক্টোরিয়া ওকম্পোকে উৎসর্গ করেছিলেন। এখন এই ঘটনাটা বলার একটা মাত্র আমার কারণ, এটি লোক 100, এখন 2026, 102 বছর আগে একটা দেশে গেছে। সেই কোথায়? আর্জেন্টিনা। 1924 থেকে 1925 আর্জেন্টিনার সরকার রবীন্দ্রনাথ গেছেন, তার 100 বছর পালন করবে। 1 বছর জুড়ে অনুষ্ঠান হলো, আবার নতুন করে তার নামে ডাক টিকিট বেরোবে। সেই দেশে রাস্তা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, সেই দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। এই আর্জেন্টিনা কোথায়? ভারতবর্ষ কোথায় আর্জেন্টিনা? আঞ্চলিক ভাষা, জনগোষ্ঠী ভাষায় লেখা একটা লোক, তিনি 100 বছর আগে গেছেন, তার 100 বছর পালন করা হচ্ছে। 1 বছর জুড়ে পালন করা হচ্ছে। আগেও ডাক টিকিট বেরিয়েছিল, আবার ডাক টিকিট বেরোবে। এবারে ধরুন আর্জেন্টিনা যাওয়ার আগে উনি চীন গেছিলেন 1924-এ। ওনার 64 বছরের জন্মদিন চীনে পালিত হয়েছিল মে মাসের 8 তারিখ বেজিং শহরে ধুমধাম করে। ওনার গুণমুগ্ধরা, অনুরাগীরা তারা সেখানে উপস্থিত ছিলেন। মানে চীনা অনুরাগীরা, চীনা গুণমুগ্ধরা, চীনের বড় বড় সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। তো চীনের সরকার, আর্জেন্টিনার সরকারের মতো এক ভদ্রলোক গেছেন 100 বছর আগে। 1924-এ গেছিলেন চীনে, গণপ্রজাতন্ত্রী চীন। 2024 সালে রবীন্দ্রনাথের 100 বছর গেছেন একটা লোক, 100 বছর আগে একটা দেশে গেছে। সেই যাওয়া পালিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমার কাছে ইতিমধ্যেই খবর আছে 1929 সালে উনি গেছিলেন ভিয়েতনাম। আমি আসবো তাতে। শুনছি যে 2029 সালে ভিয়েতনামটা যাওয়ার 100 বছর পালন করে। উনি চীনে অবশ্য আরো একবার গেছিলেন, প্রথমে যখন যান তারপরেও আবার একবার গেছিলেন। তো যাই হোক, 100 বছর আগে চীনে গেছিলেন। চীনের সরকার কি করলো? ওনার ওখানে ওনার নামে রাস্তা রয়েছে, মূর্তি আগেই ছিল,
আবার নতুন করে 2025-এ ওই 100 বছর পালনের অনুষ্ঠান যখন শেষ হচ্ছে, একজন বিখ্যাত চীনা ভাস্করের তৈরি ওনার একটা আবক্ষ মূর্তি আবার বেজিং শহরে বসলো। এখন উনি আর্জেন্টিনাতে গেছেন, মূর্তি আছে, ডাক টিকিট আছে, রাস্তা আছে। উনি চীনে গেছেন, মূর্তি আছে, রাস্তা রয়েছে, আবার মূর্তি বসলো। এখন উনি কখনো কিউবায় যাননি, কিউবার রাজধানী জাননি সেখানে। কিউবাতে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ায় ওই লাতিন আমেরিকা যাত্রার সময় ভেবেছিলেন যাবেন, কিন্তু যেতে পারেন। আপনি চলে যান কিউবার রাজধানী হাভানাতে, রবীন্দ্রনাথকে আপনি খুঁজে পাবেন। রবীন্দ্রনাথের মূর্তি রয়েছে, রবীন্দ্রনাথের নামে ডাক টিকিট রয়েছে, রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হয়। তাজাকিস্তান, অনেক লোক হয়তো তাজাকিস্তান সম্পর্কে, এখন যদিও খুব ইম্পর্টেন্ট একটা টুরিস্ট ডেস্টিনেশন, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অংশ তাজাকিস্তান। কোথায় তাজাকিস্তান? রবীন্দ্রনাথ কখনো জানেনি তাজাকিস্তান। তাজাকিস্তানের রাজধানী দুশানবেতে রবীন্দ্রনাথের বিরাট একটা মূর্তি রয়েছে, রবীন্দ্রনাথের নামে রাস্তা রয়েছে। আসলে একটা মানুষের প্রভাব কত সুদূর প্রসারী হতে পারে তা আমি টের পেয়েছিলাম। আমি আমার একটা ব্যক্তিগত কাজে 2024 সালে ভিয়েতনামের হোচিমিন সিটিতে আমি মূল যে স্কোয়ার, সেখান থেকে বেরিয়ে হাঁটছি শহরের মধ্যে। হঠাৎ করে একটা পুরোনো হোটেল, আমাদের গ্র্যান্ড হোটেলের মতো দেখতে, এই হোটেলটা ভীষণ সুন্দর, পুরোনো হোটেল, কন্টিনেন্টাল সাইগন হোটেল, কন্টিনেন্টাল সাইগন বা সাইগন কন্টিনেন্টাল। আপনি ইন্টারনেটে সার্চ দিন, গুগলে দেখতে পাবেন, ছবি দেখতে পাবেন, এবং আমাদের গ্র্যান্ড হোটেলের সঙ্গে আশ্চর্য মিল রয়েছে। আমি হোটেলটাকে দেখছি, তারপর হোটেলের ফুটপাথ দিয়ে যাচ্ছি, বিরাট দরজা, পুরোনো 1880 সালে তৈরি হওয়া হোটেল। হঠাৎ করে আমি দরজার সামনে কিরকম বোকার মতো দাঁড়িয়ে পড়েছি, হা করে হোটেলের ভেতর চোখ চলে গেছে। আমি দেখছি যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির একটা বিরাট ছবি, একেবারে মাথা থেকে পা পর্যন্ত বাঁধানো। সোজা আমার চোখ সেখানে গেছে। আমি আর কাল বিলম্ব নষ্ট না করে, সময় নষ্ট না করে হোটেলের মধ্যে ঢুকেছি। ম্যানেজারকে জিজ্ঞাসা করছি যে এখানে রবি ঠাকুরের ছবিটা রয়েছে। তো সেই হোটেলের ম্যানেজার বলছেন, আমি আজকে আবার চেকও করলাম এখানে বসে, গানটা যখন হচ্ছিল ওই হোটেলের ওয়েবসাইটে ঢুকে জল করছে যে আজকে বিখ্যাত লোকেরা ওখানে ছিলেন, সেই বিখ্যাত লোকেদের সবার নাম রয়েছে, কিন্তু সবার উপরে এই ভদ্রলোকের নাম। এবং সেই ম্যানেজার আমায় বললেন যে আসলে 1929 সালে জুন মাসের 21 তারিখ কানাডা থেকে জাপান হয়ে তিনি ভারতবর্ষে ফিরবেন। ফরাসিদের উপনিবেশ ছিল ভিয়েতনাম। ওরা অনুরোধ করেছিল রবীন্দ্রনাথকে ভিয়েতনামে তখন হোচিমিন সিটির নাম সাইগনে আসার জন্য, এবং রবীন্দ্রনাথকে বলেছিল যে আন্তর্ভাগ দেখাতে তারা নিয়ে যাবে। শরীর খারাপের ফলে রবীন্দ্রনাথ যেতে পারেননি। ওই হোটেলে 1929 সালের জুন মাসের 21, 22 এবং 23 পৃথিবীর কবি ছিলেন। ম্যানেজাররা বলছেন আপনি আসুন উপরে। নিয়ে গিয়ে বলছেন দেখুন এই ঘরটা আমরা ব্যবহার করি না, এই ঘরটা বন্ধ রাখা হয়। এই ঘরে উনি ছিলেন, আরো বিখ্যাত ব্যক্তিরা ছিলেন, কিন্তু যেহেতু আমাদের এখানে যত মানুষ থেকেছেন তার মধ্যে উনি সব থেকে বিখ্যাত। ঘরের বাইরেও ওনার নামে প্লেক রয়েছে, যে এই ঘরে 1929 সালে জুন মাসের 21, 22 এবং 23 সালে রবীন্দ্রনাথ ছিল। আমি কিরকম ভেবা চাকা হতভম্ব হয়ে ঘরটার সামনেই দাঁড়িয়ে রয়েছি। আর দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছে আসলে নিজেই তিনি উচ্চারণ করেছেন তখন। ইতিমধ্যে ততদিনে তিনি লিখে ফেলেছেন যে আমি পৃথিবীর কবি, যেখা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিয়ে তখন। ওই ঘরটায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে মনে হচ্ছিল যে কানে আর্নেস্ট হেমিংওয়ে লিখেছিলেন ফর হুম দ্য বেল টোলস, আমার অন্যতম প্রিয় লেখা। ফর হুম দ্য বেল টোলস পড়লে যেরকম অনুভূতি হয়, ওই ঘরের মধ্যে দাঁড়িয়ে চারিদিকে যেন অদ্ভুত একটা আওয়াজ পাচ্ছি, কোথাও থেকে যেন উচ্চারিত হচ্ছে। এই ভদ্রলোক এমন এক ভদ্রলোক যে বাংলার 1400 সাল 1302 বঙ্গাব্দ 1302 তার মনে হলো যে আমি তো যখন 1400 সাল পালিত হবে আমি তো বেঁচে থাকবো না, কিন্তু 1400 সাল কিরকম হবে এটা কল্পনা করে, মানে 1302 আরো 98 বছর বাদে একটা কবিতা, 1400 সালের জন্য একটা কবিতার নাম দিলেন 1400 সাল। এবং ওই ভিয়েতনামে হোটেল কন্টিনেন্টাল সাইগন হোটেলের ওই ঘরে দাঁড়িয়ে
আমার কানের মধ্যে যেন উচ্চারিত হচ্ছিল, কেউ যেন বলছিল। এই 1400 সালের শেষ দিকে তিনি লিখেছিলেন, আজিও তো 100 বর্ষ পরে সেবন নূতন করি গাইছে গান তোমাদের ঘরে, আমার বসন্ত গান মাথায় দিলাম তার করে, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক তরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমণ গুঞ্জরে নব পল্লব মর্মরে, আজি হতে 100 বর্ষ পর। এবং সেই রবীন্দ্রনাথ সব থেকে বেশি আক্রান্ত, রাজা রামমোহন রায় আক্রান্ত, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আক্রান্ত, স্বামী বিবেকানন্দ আক্রান্ত, সবাই আক্রান্ত। এবং রবীন্দ্রনাথ স্বাভাবিকভাবে আক্রমণের একদম সামনের সারিতে আছেন। তাই এই উৎসব আনন্দ করার জায়গা। নিশ্চিতভাবে আপনারা সবাই মিলে এই উৎসব চলবে সেই 26 তারিখ পর্যন্ত। এর আগেও কয়েকবার আমি এই উৎসবে এসেছি। জগদ্দলের এই উৎসব, জগদ্দলের মানুষকে সঙ্গে নিয়ে সোমনাথ শ্যাম, আমি সোমনাথকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। সোমনাথ শুধু আমার বন্ধু নয়, সোমনাথ একজন 24 ঘন্টা 365 দিনের 24 ঘন্টার রাজনীতিবিদ, মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে শ্রমিক আন্দোলনের নেতা এবং সর্বসময় মানে পিপল অ্যান্ড পিপল অনলি হচ্ছে সোমনাথের এজেন্ডা। আমি সোমনাথকে আবারও ধন্যবাদ জানাবো এবং একটা উৎসব করবার জন্য। এই উৎসবের শ্রীবৃদ্ধি আমি কামনা করবো। এবং শেষ যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এমন একটা সময় রয়েছে, ওই যে বলছিলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমাদের মধ্যে যুদ্ধ ঘোষণা হয়েছে, নিজ ভূমি আমাদের পরবাসী করার চেষ্টা হচ্ছে। গোটা দেশের স্বাধীনতার জন্য যে জাতি সব থেকে বেশি রক্ত দিয়েছে তারা দেশভাগ করেনি, দেশভাগের যন্ত্রণা আজও নিয়ে বয়ে চলেছে। নতুন করে আমাদের নিজ ভূমি পরবাসী করার চেষ্টা, সেই চেষ্টার বিরুদ্ধে উৎসবে অংশগ্রহণের সময় এই উৎসবও হবে কিনা কেউ জানে না। যদি এই যে প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টা সফল হয়, প্রচেষ্টা যাতে সফল না হতে পারে তার জন্য যে লড়াই, বাংলার লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভায় আমাদের পার্টির দলনেতা, রাজ্যের সাংসদ, এই লড়াই উৎসবে আমরা অংশ নেব। কিন্তু এই লড়াইয়ের অঙ্গীকার উৎসবের মধ্যে থাকুক, উৎসবের মধ্যে বাংময় হোক। আমি বাংলার যে চিরায়ত উচ্চারণ, আমাদের পূর্বপুরুষরা 5000 বছর আগে এসেছিলেন, আমাদের 5000 বছরের ডিএনএ, 5000 বছরের চীন, 2000 বছরের ধ্রুপদী ভাষা, 1200 বছরের লিখিত ইতিহাস, বেঁধে বেঁধে থাকবার ঐতিহ্য। তাই জগদ্দল উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি যে কথা বলে শেষ করতে চাই, আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত। যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে। আমি বারে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে, পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা বলে যান সেখানে বাঙালি বাস করে। সবাই ভালো থাকবেন। জগদ্দল উৎসব আলোকময় হয়ে উঠুক। সোমনাথকে আবারও শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে যারা এখানে উপস্থিত আছেন এতক্ষণ ধরে আমাকে সহ্য করবার জন্য আরো একবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আমার ধনুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান। সেদিকে বিদ্ধ বুক রক্তে অশ্রু চলো চলো, এই যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা, রাজ্যসভার সম্মানীয় সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। এত সুন্দর দীর্ঘায়িত বক্তব্য আমাদেরকে রিক্ত করল। আমি ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে প্রবীর রাজবংশী মহাশয়, আমি বিশিষ্ট সমাজসেবী ও পঞ্চায়েত সমিতির সভাপতি। তাকে আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা তাকে সম্পর্কিত করব। আমি সম্মানীয় আমি ডেকে নেব বিপ্লব ঘোষ মহাশয়কে। ততক্ষণে আমাদের মধ্যে এসেছেন গারুলিয়া পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান রমেন দাস মহাশয়, রয়েছেন আমাদের গারুলিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান, রয়েছেন কাউন্সিলরগণ। আমরা সকলকেই একে একে সম্পর্কিত করবো। আমি বিপ্লব ঘোষকে অনুরোধ করছি আমাদের সম্মানীয় অতিথিকে সম্পর্কিত করার জন্য। প্রথমে পুষ্পস্তবক, হ্যাঁ
সম্বর্ধনা চলাকালীন সকলকে অনুরোধ করব বিশিষ্ট মানুষের জন্য করতালি দিয়ে আজকের এই অনুষ্ঠানের উষ্ণতা বজায় রাখুন এবং সেই সঙ্গে মনের মণিকোঠায় এই মুহূর্তগুলো শুধুমাত্র ক্যামেরায় বন্দি না করে আমরা যাতে স্মৃতি ও শব্দে বন্দি করে রাখতে পারি সেজন্য আসুন প্রত্যেকটি সম্বর্ধনা আমরা করতালি উষ্ণতায় ভরিয়ে দিই। উৎসবের পক্ষ থেকে আর আপনাদের সকলকে অনুরোধ করব এই মুহূর্তে করতালি দিয়ে মঞ্চ থেকে এবং দর্শক আসন থেকে আমাদের প্রিয় অতিথিদের বরণ করে নেবেন আপনাদের হৃদয়ের মণিকোঠা। আমাদের মধ্যে উপস্থিত আছেন কারুলিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান আমাদের অশোক সিং মহাশয়। আমি অশোকটাকে একটু বসতে বলছি, আমি ডাকছি বলে অশোক সিং মহাশয় রয়েছেন। তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের এই উৎসবে। আমি পৌরসভা অনেকদিন থেকে আছি, 1995 সাল থেকে আমি এই পৌরসভার সঙ্গে যুক্ত। তখন আমার সিপিএমের যে সমস্ত কাউন্সিলাররা ছিলেন তাদের সঙ্গে নিজে নিজে আমি তাদের মধ্যে একটা জায়গা করে নিয়েছিলাম যে তারা আমাকে বাদ দিয়ে কোনো অনুষ্ঠান করতে না, এবং আমি সেই জায়গাটা অর্জন করেছি আমার লোকেদের বক্তব্য এবং তাদের চাহিদা এবং আমার লোকেরা কি চায় সেই বিষয়ে তাদের অভিভাবন করার জন্য আমি তাদের সবসময় 1995 সাল থেকে আমি আজ পর্যন্ত এখানে আছি। কিন্তু আমি আগে পৌরসভার চেয়ারম্যান ছিলাম, কিন্তু আমি সবার সঙ্গে মিশে থাকি এবং আমি অন্যান্য পৌরসভার কী কাজকর্ম হচ্ছে কী না হচ্ছে সমস্ত বিষয়ে অতি ভালো করি। আজকে আমাদের সংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা দিলেন, সেটা আমাকে আমরা অনেক কিছু শিখেছি, যেটা জানলাম না সেটাও আমি জানলাম। তাকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি তাকে এই সবাই উপস্থিত করার জন্য এবং আমাদের সঙ্গে যে এই সময়টা তিনি কাটালেন তার অমূল্য সময় নষ্ট করে আমাদের এই সময়টা কাটালেন, এই জন্য আমি তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং যেখানে আমাদের সমস্ত কাউন্সিলার এবং পার্শ্ববর্তী সমস্ত মিউনিসিপ্যালিটি কাউন্সিলার এবং চেয়ারম্যান এবং ডিস্ট্রিক্টের জেলা যারা যারা এসেছেন, পঞ্চায়েত সদস্য যারা যারা এসেছেন, তাদের প্রত্যেককে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে আমি কত টাকা করতে পেরেছি সেটা জানি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করে যাই। আমি চেষ্টার মধ্যে আছি যাতে আমাদের মিউনিসিপ্যালিটি অগ্রভাগে থাকে এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি অগ্রভাগে থাকে। সেই কারণে আমি প্রত্যেকটি বিষয়ে আমি তাদের কাছ থেকে যে সমস্ত মহিলারা আছেন, যারা আছেন, যারা আমাদের কথা বলছে তাদের সঙ্গে সঙ্গে আমি সবসময় থাকি, তারা যেন কখনো যেন আমার থেকে বিরোধ না হয়, তারা আমাদের তারা সবসময় তারা সম্মান করে। আমি একটা বছরের কাউন্সিলার, সেই হিসাবে সম্মান করে। এখন আমি পৌর প্রধান বলছি, তাকে কি তাকে আমার কিন্তু ভালোবাসার জায়গাটা আমি যারা একটুখানি বিনাশ করিনি সেই জায়গায় আমি ঠিক জায়গায় আছি। আমি এইটুকু বলি, জগদ্দলের এই জগদ্দল উৎসব তারই উৎসব। এই উৎসবে আমি সামিল হতে পেরে নিজেকে আমি খুব ধন্যবাদ মনে করছি, আমি নিজেকে আগ্রহী মনে করছি। এবং আপনারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে সাড়া দিয়ে এসেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যাতে ভালোভাবে দিন যাপন করে এবং জগদ্দলের এই উৎসব
এই উৎসবে সামিল হয়ে যারা আজকে মুক্তি হয়েছে তাদের আমি সকলকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এটুকু বলে আমি আপনাদের কাছে আমি জানিয়েছি আমাদের যখন যা অসুবিধা আমি আমার বয়সের ভালো হোক বেভালোই হোক আমি হয়তো সবার মধ্যে উপস্থিত হতে পারি না। যদি কোনো প্রয়োজন থাকে যে কোনো প্রয়োজনে সে ছোট হোক বড় হোক যে কোনো প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন এবং আমাকে জানাবেন। আমি তাদেরকে খুব আগ্রহী হয়ে সেই কথাটা শুনব এবং তার সমাধান করার চেষ্টা করব। এইটুকু বলি আমি এই উৎসবকে সাফল্যমণ্ডিত 10 দিন ধরে আপনারা আসবেন এবং নানান রকম অনুষ্ঠান আছে এখানে সেগুলোর মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এইখানে অনুষ্ঠান করতে আসবেন তাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি। এইটুকু বলেই আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, রামকরণ জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় চেয়ারপারসন সম্মানীয় রেবা রাহা মহাশয়কে। আমরা সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যারা আমাদের কাউন্সিলর রয়েছেন এবং সে প্রাত্যভূমিকের উপস্থিতিতে আমরা সমৃদ্ধ। আমরা দাদাকে বরণ করে নেবো। দাদা সামনে দিয়ে সরুন, দাদা একটু সামনে দিয়ে সরে যান, একটু দাদাকে রেখে দিন, একটু এদিকে চলে আসুন। আমি বিধায়ক সোমনাথ সেন মহাশয়কে অনুরোধ করব আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, ব্যারাকপুর লোকসভার সম্মানীয় সাংসদ, এই জেলার অন্যতম সভাপতি আমাদের প্রিয় সামনে থেকে সরুন দাদা। পার্থ ভৌমিক মহাশয়কে প্রথমে শাল দিয়ে বরণ করে নেওয়া। হ্যাঁ, পুষ্পস্তবক শারদ জগদ্দল উৎসবে দাদারাতে একটু মিষ্টি তুলে দেবো আমরা উপহার। আমরা জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় আমাদের নেতা, আমাদের এই জেলার সভাপতি, তাকে সম্মানিত করতে পেরে আমরা নিজেকে রিক্ত মনে করছি। আমি দাদার কাছে বক্তব্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই এই জগদ্দল উৎসবের সাথে নিজেদের মানসিকভাবে মিলিয়ে নিয়েছে। কারণ দেখতে দেখতে জগদ্দল উৎসবের বয়স 4 বছর হয়ে গেল। এই মঞ্চ মূলত আমাদের যারা স্থানীয় প্রতিভা, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, তাদের একটা পারফর্ম করার জন্য বড় মঞ্চ। এবং আমরা দেখেছি এইসব মঞ্চেই পারফর্ম করতে করতে কেউ বাংলা তথা ভারতবর্ষে নিজেদের নাম সমৃদ্ধ করে। স্বাভাবিকভাবে এলাকার মানুষের কাছে এটা একটা বড় প্রাপ্তি। বিধায়ক সোমনাথ সেন 2021-এ বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পরে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষি সংস্কৃতিকে নিয়ে তার যে গর্ব, সেই বাংলার কৃষি সংস্কৃতিকে জগদ্দল বিধানসভা প্রত্যেকটি অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের অক্লান্ত প্রয়াস। এবং আপনাদের উপস্থিতি, আপনাদের ভিড়, আপনাদের আন্তরিকতা, আপনাদের এই অনুষ্ঠান সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে নেওয়া, এটা প্রমাণ করে যে সোমনাথ সেন সঠিক পথে চলেছে। আগামী দিনে আপনারা সোমনাথ সেনের পাশে থাকুন, ওকে উৎসাহিত করুন, আন্তরিকভাবে ওকে পরামর্শ দিন। যদি কোনো অনুষ্ঠান করতে গিয়ে কিংবা কোনো কাজ করতে গিয়ে আমাদের যদি ন্যূনতম কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে, তার জন্য আমাদের প্রয়োজনীয় পরামর্শ দিন। আপনারা জানেন, কিছুদিন আগেই জগদ্দল বিধানসভার মধ্যে আমরা সেবাশ্রয় ক্যাম্প করেছি। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের কাছে যাতে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ একদিকে স্বাস্থ্য, একদিকে কৃষি সংস্কৃতি, একদিকে বাংলা তথা বাঙালির মূল ঐতিহ্য, একতা, সম্প্রীতি, সংহতি, সেটাকে আসুন আমরা সবাই মিলে বজায় রাখি। নমস্কার,
সবাই ভালো থাকবো। অসংখ্য ধন্যবাদ। একটু জোরে হাততালি আমাদের। একদমই ঠিক বলেছেন আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, যে আমরা কদিন ধরে সেবাশ্রয় ক্যাম্প করেছি। আমাদের বীজপুর থেকে চালু হয়েছিল, হতে হতে নৈহাটি হয়ে, ভাটপাড়া, জগদ্দল হয়ে, নোয়াপাড়া কমপ্লিট হয়ে এখন বোধহয় ব্যারাকপুরের দিকে রয়েছে, টিটাগড় ব্যারাকপুরে। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সবাই খালি করে পরবর্তী অনুষ্ঠানে আমরা ফিরে যাব। আমরা এবারে শ্রদ্ধাঞ্জলির একটি অনুষ্ঠান দেখব। আপনারা সকলেই জানেন যে প্রদীপ প্রজ্বলনের পরে এমন একটা অনুষ্ঠান বোধহয় ভীষণ রকম ভাবে কাম হয়, তাই আমরা একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান দেখব এবং অবশ্যই তার পরবর্তী অনুষ্ঠানেও আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো। তাই এবারে শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান। পরবর্তীতে আনন্দধারা ডান্স একাডেমির যিনি কোরিওগ্রাফার বর্ণিতা সাহা ম্যামের হাতে দিচ্ছেন মাননীয় সোমনাথ তালুকদার মহাশয়। ঘোরো এদিকে, ঘোরো সোমনাথ। অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আমরা পরবর্তী নৃত্যের অনুষ্ঠানে যাব, তবে তার আগে একটু জানিয়ে রাখি আজকে BLO2 যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সম্মান যাদের হাতে তুলে দেওয়া হবে, আপনাদের অনুরোধ করছি ব্যাক স্টেজে আসবার জন্য। আর একটি ডান্স পারফরমেন্সের পরেই আমরা BLO2 যারা আজকে আমন্ত্রিত হয়েছেন তাদেরকে সম্মান জানাবো, তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা কাইন্ডলি ব্যাক স্টেজে আসুন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী আরো একটি নৃত্য নিবেদনে। সৃজনী ডান্স অ্যান্ড ড্রয়িং ইনস্টিটিউট
সৃজনী ডান্স অ্যান্ড ড্রয়িং ইনস্টিটিউটকে আমরা মঞ্চে ডেকে দিচ্ছি পরবর্তী নৃত্য পরিবেশন করার জন্য। আমরা মা কালীকে স্বাগত জানালাম, মায়ের বন্দনা স্তুতিতে আমরা মুগ্ধ হয়ে গেলাম এই মঞ্চে। এরপর আমরা তার মানে আর কোনো অশুভ কোনো কিছু হতেই পারে না। আমাদের মঞ্চে চলে এসছে সৃজনী ডান্স অ্যান্ড ড্রয়িং ইনস্টিটিউট। দেখি এবার সৃজনী গাজনের ওপর একটা কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে এসছে। গাজন মানে শিব, অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে যে বাংলা বছরের একদম সমাপ্তিতে আমরা চৈত্র সংক্রান্তিতে বাংলার বিভিন্ন মাঠে যে উৎসব দেখতে পাই, বিশেষ করে পল্লী বাংলার সেই গাজন আমরা দেখব আমাদের সৃজনী ডান্স অ্যান্ড ড্রয়িং ইনস্টিটিউট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফাইন, আর একটু পিছনে, আরে তোমরা ঢোকো, নাহলে হবে না। তো ঢোকো, তোমরা পিছনের গুলো ঢোকো, পিছনে আসি না, ঢোকো, এই যে ঢোকো, ভিতরে ঢোকো, পিছনে পড়ে দেখো, রাউন্ড একটা সেট করো, দেখো ফার্স্ট ক্লাস। ওকে, আর একটু এদিকে আসো, দুজন এদিকে আসো, এখান থেকে করো, একটু রাউন্ড সার্কেল করো, দেখো সবাইকে দেখা যাবে। না দাও, ওকে, রাইট। চলো, আমরা জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে সমাজের বিভিন্ন রকম স্তরে কাজ করা মানুষজনকে আমরা এই মঞ্চে তুলেছি, যাদেরকে পেয়ে আমরা আপ্লুত, যাদের উজ্জ্বল উপস্থিতি, যাদের উপস্থিতি আমাদেরকে সত্যি আনন্দিত করে, আমাদেরকে রিক্ত করে। আমরা এদেরকে পেয়ে সত্যি গর্বিত। জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটি গর্বিত বোধ করছে এদেরকে পেয়ে। আমরা আমাদের সিনিয়র নেতা, আমাদের সিনিয়র ব্যক্তিত্ব বিশু চক্রবর্তী, কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি নিজে আমাদের এই রাজনৈতিক ব্যক্তিত্বদের, আমাদের এই সমাজসেবীদের সম্বর্ধিত করবেন। তিনি করছেন, সবাইকেই আমরা সম্বর্ধিত করব। আপনারা, আমি মঞ্চে সঙ্গে থাকতে অনুরোধ করব, উপরে আসতে বলবো। সোমনাথ তালুকদার আমাদের প্রাক্তন ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান তথা 27 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, তিনি থাকবেন। সঙ্গে থাকবেন হচ্ছে আমাদের প্রভাস পাড়ুই রয়েছেন, বিপ্লব ঘোষ রয়েছেন। আমি বিপ্লব ঘোষকেও বলবো আমি তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। আর কখন ঢুকবে? সব ঢুকে গেল, আমাকে বয়স্ক লোককে বারণ করে দিলে। না 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 না, আরে এখন এরকম হচ্ছে, তুমি কেন তোমার থেকে আমি গৌতম কোলেকেও বলবো লাইনে থাকার জন্য, বিশিষ্ট সমাজসেবী গৌতম কোলে। আমি সোমনাথ তালুকদার মহাশয়কে বলবো বিশুদার পাশে থেকে একটু সহযোগিতা করার জন্য। প্রভাস পড়ুকেও অনুরোধ করবো বিশুদার পাশে থেকে একটু সহযোগিতা করার জন্য। আমি সম্মানীয় বিপ্লব ঘোষকে অনুরোধ করবো পাশে থাকার জন্য। বিপ্লবটাকেও আমি থাকার জন্য অনুরোধ করবো। আমি সাথে সাথে সত্যি আমরা রিক্ত হলাম, সত্যি আমরা গর্বিত বোধ করছি এদেরকে সামান্য সম্মাননা জ্ঞাপন করতে পেরে। তাই জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির সম্মানীয় সভাপতি ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে এই মুহূর্তে মঞ্চে আমরা সমাজের বিভিন্ন স্তরে কাজ করা সমাজসেবীদের আমরা সম্বর্ধিত করছি। আমরা সম্বর্ধিত করতে পেরে জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটি নিজেদেরকে ধন্য বলে মনে করছে। এই মুহূর্তে সম্বর্ধিত করছেন আমাদের বর্ষিয়ান লিডার, আমাদের সকলের প্রিয় সিনিয়র অভিভাবক বিশু চক্রবর্তী মহাশয়, যিনি কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান। সাথে রয়েছেন ভাটপাড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা ভাটপাড়া পৌরসভার প্রাক্তন উপপৌর প্রধান সোমনাথ তালুকদার মহাশয়। সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী প্রভাস পাড়ুই, সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী
সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব ঘোষ মহাশয়। এই মুহূর্তে জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে আমরা জ্ঞাপন করছি কাউগাছিওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী বিশুদা। আমি বারবারে তাকে বিশুদা বলেই ডাকছি, কারণ এই নামে ডেকেই আমরা অভ্যস্ত। সেই সমীর চক্রবর্তী বিশুদা, যিনি কাউগাছিওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান। সঙ্গে রয়েছেন ভাটপাড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ভাটপাড়া পৌরসভার প্রাক্তন উপ পৌর প্রধান আমাদের সকলের প্রিয় সোমনাথ তালুকদার মহাশয়। রয়েছেন বিশিষ্ট সমাজসেবী প্রভাস পাড়ুই, রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা সমাজসেবী বিষয়। আমরা সঞ্জু ঘোষকেও মঞ্চে থেকে এদেরকে সম্মাননা জ্ঞাপন কাজে সাহায্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। রয়েছেন সঞ্জু ঘোষ, সঞ্জয় ঘোষ, মেম্বার কাউগাছিওয়ান গ্রাম পঞ্চায়েত। জগদ্দল উৎসব প্রাণীর উৎসব, আপনার আমার সকলের উৎসব। সেই উৎসবে এই মুহূর্তে মঞ্চে চলছে আমাদের গুণীজন সম্বর্ধনার কাজ। সেই গুণীজন সম্বর্ধনার মধ্যে আমরা এই মুহূর্তে পেয়েছি জগদ্দলের বিভিন্ন প্রান্তে কাজ করা সমাজসেবীদের। তাদেরকে আমরা এই সমাজের বিভিন্ন স্তরে তারা কাজ করে সমাজকে ভালো পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন, কাজ করেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই সমাজসেবীদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করতে পেরে নিজেদেরকে রিক্ত বলে মনে করছি। তাদের কাছে বারে বারে নতমস্তকে বিভিন্ন শিল্পীরা, সেই শিল্পীদের গান শুনবে, নৃত্যের অনুষ্ঠান চলছে। আমাদের বিভিন্ন রকম প্রতিযোগীদের উপপ্রধান সোমনাথ তালুকদার মহাশয় প্রথমে সরল দিয়ে দেখুন। আমরা গোপালকে সম্বোধিত করছি। ভাটপাড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন প্রশাসক ভাটপাড়া পৌরসভা গোপালজি, তাকে আমরা সম্বোধিত করছি, সম্বর্ধনা জ্ঞাপন করছি সোমনাথ তালুকদার মহাশয়। এত সামনে গেলে হয় দাদা, এটা গোপালদার ফটোগ্রাফার না, যাই হোক তুলবে না, এটা গোপালদার লোক। হ্যাঁ বুঝবে না। সেই বিষয়ে মহাশয়কে আমরা সম্বোধিত করব। মারলে হয়ে যায়, দূর থেকেও তোলা যায়। পুষ্পস্তবক সম্বর্ধনা স্মারক, ছোট্ট উপহার। আমি কিছু কথা বক্তব্য আমি শুনবো গোপালদার কাছ থেকে, কয়েকটি কথা। ধন্যবাদ বাপি মালক, যিনি এই মঞ্চে সঞ্চালন করছেন। খুব ভালো লাগলো। আমরা জগদ্দল উৎসব এখানে এই অঞ্চলের সবথেকে বড় উৎসব। এই এরকম উৎসব আর কোনো জায়গায় দেখা যায় না। সেই জন্যে আমি এই কমিটিটাকে অত্যন্ত ধন্যবাদ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ গোপালদাকে। আমি গোপালদাকে আসন অলঙ্কৃত করার জন্য বলছি। সাথে সাথে আমরা পরবর্তী পর্যায়ে যারা আছে আমি ঘোষকের হাতে তুলে দিচ্ছি। এরপরে আমরা যোগ ব্যায়ামের যে প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতায় যারা বিশেষ স্থান অধিকার করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করি। আমরা যোগব্যায়াম প্রতিযোগিতা সহজ পাঠ বিভাগ প্রথম
মধুরিমা সাহা। সকলকে ধন্যবাদ জানাই যোগদান প্রতিযোগিতায় যারা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের রাজ্য উপস্থিত হলেন সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।